গতকালকেও ভারত পাকিস্তান ম্যাচের আগে টসের সময় দুই ক্যাপ্টেন হাত মেলালেন না। দুই ক্যাপ্টেনের কথা বললে আসলে পাকিস্তানের প্রতি একটু অবিচার করা হয়, কারণ পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আগা আগেই বলছিলেন যে ভারতীয় ক্যাপ্টেন যদি হাত মেলাতে রাজি হয় উনি হাত মেলাবেন, ওনার এক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলিটি হচ্ছে হাত মেলানোটা বন্ধই হয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে। সেই এশিয়া কাপ থেকে শুরু হলো, তারপরে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপেও বাচ্চারা হাত মিলালো না। এই বিশ্বকাপে আমরা ভাবছিলাম, যেহেতু বিশ্বকাপের আগে একটা তোলপাড় হলো, বিসিসিআই আইসিসি একটা বৈঠক হলো, ও ফাইন হয়তো ব্যাপারটা এখানে মিটে যাবে, হাত মেলানোটা আবার শুরু হবে। হলো না। মানে আমরা একটা নিউ নর্মালের মধ্যে ঢুকে গেলাম, যে এখন থেকে কোনো দেশের সঙ্গে কোনো দেশের প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকলে, সীমান্তে সমস্যা থাকলে, রাজনৈতিক গোলমাল থাকলে তাদের সঙ্গে আর মাঠে আমরা হাত মেলাতে দেখব না। এখন নিউ নর্মাল কেন বললাম? যে এটা তো ফুটবলে, টেনিসে, বিভিন্ন স্পোর্টসে অলরেডি শুরু হয়ে গেছে গত কয়েক বছর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেনের টেনিস খেলোয়াড়রা, মানে টেনিসের মতো খেলা যেখানে ম্যাচ শেষে হাত মেলানোটা একেবারে বাধ্যতামূলক ব্যাপার, সেখানেও হাত মেলাচ্ছে না। তারা বলতেছে আমরা একে অপরের ঘৃণা করি। একই রকম আমরা দেখতেছি বিভিন্ন অলিম্পিক ইভেন্টে বিভিন্ন দেশের খেলোয়াড় একজন আরেকজনের সঙ্গে হাত মিলাচ্ছে না। নানা রকম জিনিস এই যে শুরু হচ্ছে গত কয়েক বছর, সারা পৃথিবী লোকেরা বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষা আছে। আমার কেন যেন মনে হয় আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের ভেতর বসবাস করতেছি। আমরা শুধু আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা হয় নাই বলে বুঝতেছি না। তো এই সময়টায় এটাই নিউ নর্মাল হয়ে যাচ্ছে, যে সব স্পোর্টসে হয়ে হাত মেলানোটা বন্ধ। সৌজন্যের কথা, চেতনার কথা, যেগুলো বলে পিয়েরে দা কুবার্তিন পৃথিবীরে সভ্য করতে চাইছিলেন স্পোর্টসকে দিয়ে, তো সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার সবচেয়ে আতঙ্ক তৈরি হয় কি জানেন? যে এই জিনিসগুলোরে সব পক্ষ খুব সেলিব্রেট করতেছে। ইন্ডিয়ান পক্ষ, পাকিস্তানি পক্ষ। ইন্ডিয়ানরা তো প্রচণ্ড উল্লসিত যে না, পাকিস্তানিদের সঙ্গে হাত মিলাই নাই, কি একটা মহা কাজ করছি, পাকিস্তানিদের শোয়ায় দিছি। পাকিস্তানিরাও প্রায় একই রকম উল্লসিত যে ওরা যেহেতু আমাদের সঙ্গে এরকম করছে, আমরাও হাত মিলাচ্ছি না, ওকে আমরাও একটা মহা কাজ করছি। ইউক্রেনীয়রা, রাশিয়ানরা, সবাই, সবার ভিতরে এই ফিলটা চলে আসছে পাবলিকের ভেতরে। মানে পাবলিক এই নিউ নর্মালে নিজেদেরকে কলোসিয়ামের দর্শক হিসাবে দেখতেছে। এবং এই যে ফাইটটা, তারা এই ফাইটটাকে বুল ফাইট বা ওই ধরনের একটা রক্তক্ষয়ী লড়াই ভেবে তাদের ওই যে হরমোন উত্তেজনা বাড়তেছে, অ্যাড্রেনালিন রাশটা তৈরি হচ্ছে, এটাকে নিয়ে ব্যবসা হচ্ছে, এটাকে নিয়ে ব্যবসা হচ্ছে। প্রকৃতপক্ষে চিত্রটা এটা না। এটা আসলে একটা স্টেজ পারফরমেন্স, স্টেজ হেট্রেড পারফরমেন্স। আমরা জোর করে আমাদের এই সভ্য ছেলেগুলোকে আমরা সেই কলোসিয়ামের অসভ্য যুগে নিয়ে যাচ্ছি। সেই জিনিসটা আজকে একটু বলবো, আপনাদের অনেকের কাছে হয়তো একটু কচকচানি মনে হবে। বাকিরা যদি কেউ সঙ্গে থাকেন তাহলে শুনতে পারেন। একটু বলবো যে কিভাবে আদিম বর্বরতা থেকে আমরা উত্তরিত হয়েছিলাম, সেখান থেকে আবার এই বাণিজ্য এবং জাতীয়তাবাদের এই ব্যবসা আমাদেরকে সেই বর্বরতায় নিয়ে যাচ্ছে। দেখেন, আমরাই রোমান্টিক মানুষেরা চাইছি, সবসময় কল্পনা করছি যে স্পোর্টসটা হচ্ছে শান্তি স্থাপনের একটা জায়গা, যেখানে আসলে দুটো দেশের পতাকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মাঝখানে থাকা অলিম্পিকের পতাকা বা সাদা পতাকাটা। কিন্তু যারা পণ্ডিত মানুষ, জর্জ অরওয়েলের মতো পণ্ডিত মানুষ, তারা চিরকালই বলছেন যে না, এটা একটা ফেক ধারণা, এটা একটা ফেক ধারণা। জর্জ অরওয়েল সেই 1945 সালে লিখে গেছেন যে স্পোর্টস কি, স্পোর্টস নিয়ে যে এত আবেগের কথাবার্তা হয়, আসলে এগুলো কিছু না। আসলে হচ্ছে প্রত্যেকটা কর্তৃপক্ষ দেখতে চায় এটাকে একটা যুদ্ধের মতো করে। এখনো সেই কলোসিয়াম ফিল্ডটা তারা পেতে চায়, বন্য ফিল্ডটা তারা পেতে চায়। উনি লিখছেন যে স্পোর্টস ইজ নাও ওয়ার মাইনাস শুটিং। ওয়ার মাইনাস শুটিং মানে গোলাগুলি ছাড়া স্পোর্টসে সব হয়, যুদ্ধের সব হয়। উনি সেই সময় এটার প্রতি ঘৃণা পোষণ করে গেছেন যখন উনি দেখছেন 45 সাল, মানে বোঝেন সে সময় বিশ্বযুদ্ধের সেই দামামা, সেই সময়টাই উনি ফিল করছেন। তখন তো ওই যে বয়কট টয়কট এগুলো মারাত্মক অবস্থা ধারণ করছে। একে অন্যের অলিম্পিক বয়কট করতেছে, একে অন্যের বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, একে অন্যের সঙ্গে হাত মিলাচ্ছে না, পারলে একজন আরেকজনে মারে ফেলে। অরওয়েল সেই আমলে, জর্জ অরওয়েল সেই আমলে বুঝে ফেলছেন এটার সার কথাটা।
কিন্তু পিয়েরে দ্য কুবারতিন থেকে শুরু করে এই ধরেন কলিন কাউট্রে পর্যন্ত একটা রোমান্টিক পৃথিবীও তো ছিল। তারা তো চাইছেন যে স্পোর্টসটা বন্যতা থেকে মানুষকে বের করে আনুক। হ্যাঁ, স্পোর্টসের শুরুটাও তো বর্বরতা ছিল, বন্য ছিল, অসভ্য ছিল। আপনি যদি একেবারে সেই আদি যুগে চলে যান, তাহলে দেখবেন যে স্পোর্টসের নামে যেগুলো হতো এগুলো তো যুদ্ধের চেয়ে ভয়ানক। এই মায়ান সভ্যতায় যদি চলে যান বা আফ্রিকান বিভিন্ন জায়গায় বা এই আমাদের সাবকন্টিনেন্টেও বিভিন্ন জায়গায় হেড হান্টিং ছিল স্পোর্টস। যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের ধাওয়া করতো, লড়াই করতো, কে কার প্রতিপক্ষের যে সেনাপতি তার মাথা কেটে নিয়ে আসতে পারে। এবং মায়ানদের একটা খেলা ছিল যে ২ পক্ষ খেলবে, যে পক্ষ হারবে তাদের প্রত্যেককে নরবলি দেওয়া হতো। এখন শুনলে আপনার গাড়িরই করে ওঠে। কিন্তু সভ্য দুনিয়ায় বা কি হইছে? যখন গ্রিসে, রোমে আমরা দেখছি যে, এই যে কলোসিয়ামে ফাইট হচ্ছে। মানুষে লড়াই হচ্ছে, পশুতে লড়াই হচ্ছে। তখন মানুষ বলতে ক্রীতদাসদের ছেড়ে দেওয়া হতো। একে অপরের সঙ্গে লড়াই করো। ব ষাঁড়ের সঙ্গে লড়াই করো, সিংহের সঙ্গে লড়াই করো। সেখানে অভিজাতরা ওই অ্যাম্ফিথিয়েটার জুড়ে, কলোসিয়াম জুড়ে বসে থাকতো। পশুর ভয়াবহ আক্রমণে মানুষটার দেহ থেকে রক্ত ঝরতেছে, তাতে ওই দর্শকরা উল্লাস করত। দর্শকরা ওই মজাটা পেত। তারা থামস ডাউন করে দেখাতো যে এখন ওকে মেরে ফেলো। একজন প্রতিপক্ষ আরেকজনকে যখন চেপে ধরতে পারত পর্যাপ্ত, পরাজিত করার কাজটা চলে যেত, তখন দর্শকরাই থামস ডাউন করে বলতো যে এখন ওকে মেরে ফেলো, দিস ইজ দ্য টাইম। এখন এই যে বর্বরতার যুগ, এই বর্বরতার যুগটাকে প্রথম আসলে একটু ধাক্কা দিতে চাইলো বা বলতে পারেন স্পোর্টসকে একটা শান্তির হাতিয়ার করতে চাইলো ওই গ্রিকরাই আদি অলিম্পিক যখন শুরু হলো, শুরুর দিকে ওটাও বন্য প্রকৃতির ছিল। কিন্তু আস্তে আস্তে গ্রিকরা বুঝলো যে বা বুঝাতে চাইলো যে এই যে খেলাধুলা জিনিসটা আমরা করি, এটা আসলে হানাহানি না। এটা আসলে একটা বন্ধুত্ব। একজন আরেকজনের সঙ্গে যখন লড়াই করি আমরা যুদ্ধ করি না, আমরা কম্পিটিশন করি। সেই জিনিসটা তারা নানাভাবে এস্টাবলিশ করতে চাইছিল সেই আদি যুগে। এবং তারা বলতো, গ্রিকরা বলতো যে যখন খেলা হবে, যখন অলিম্পিক হবে তখন কেউ যুদ্ধ করতে পারবে না। সেই অলিম্পিক তো টেকে নেই। কিন্তু যখন একটা বিধ্বস্ত সমাজ দেখতেছেন পিয়েরে দ্য কুবারতেন যে মানুষে ঘৃণা বাড়তেছে, মানুষে অসহিষ্ণুতা বাড়তেছে। এক্কেবারে ঊনবিংশ শতকের শেষ দিকে উনি ভাবলেন যে কেন না আমরা গ্রিকদের ওই ফিলোসফিটা ধারণ করি যে খেলার সময় যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধের হাতিয়ার হবে খেলা। সেই জিনিসটা উনি ফিরে আনতে চাইলেন, সেই প্রাচীন অলিম্পিকের মোটো দিয়েই ফিরে আনতে চাইলেন। এবং অলিম্পিক চার্টারে নানাভাবে এটা লিপিবদ্ধ করা হলো। অলিম্পিক চার্টারের প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত হাজারো জায়গায় এই বন্ধুত্ব, এই কম্পিটিশন জিনিসটা যে একটা ফেয়ার প্লে, এটাকে বোঝানোর চেষ্টা করা হলো। বলা হলো যে জয় পরাজয় না, অংশগ্রহণ মূল ব্যাপার। লড়াইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিযোগিতায় জেতার জন্য। কিন্তু কোনোভাবেই প্রতিদ্বন্দ্বীকে শত্রু ভাবা যাবে না। খেলাটাকে লড়াই ভাবা যাবে না। ওই ফিলোসফিটাই কিন্তু সবগুলো খেলা আস্তে আস্তে ধারণ করলো। ফুটবলের মতো একসময়ের সহিংস খেলা, ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলার নামে বৈষম্যের খেলা। ক্রিকেট একসময় খুব বৈষম্যের খেলা ছিল। ছোট লোক আলাদা ছিল, বড় লোকেরা আলাদা ছিল। ছোট লোকদের বড় লোকদের সঙ্গে খেলতে দিত না। এরা নাম দিছিল জেন্টলম্যান ভার্সাস প্রফেশনালস। ওকে, সেগুলো আরেকদিন গল্প করব। কিন্তু এই যে বৈষম্যের খেলা ক্রিকেট, রক্তপাতের খেলা ফুটবল, এগুলো সবাই অলিম্পিকের ছায়াতলে এসে ভদ্র হতে চেষ্টা করলো। কলিন কাউটের মতো লোকেরা ইয়েতে ক্রিকেটে চেতনার কথা ছড়ালেন যে ক্রিকেট হবে হচ্ছে আসলে এক ধরনের ভ্রাতৃত্বের চেতনা ছড়ায় দেওয়ার খেলা। কম বেশি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অন্তত এই মেকি ভদ্রতা যদি বলি, আমি জানি না এটা মেকি ভদ্রতা নাকি সত্যিই মানুষ ভদ্র হইতে শিখছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানে অরওয়েল সেই সময়টা খুব ভালো দেখে যেতে পারেন নাই। আমরা অন্তত একটা ভদ্রতার জগতে প্রবেশ করছিলাম। এই ধরেন ২০২০ সাল পর্যন্তও বলতে পারেন আমরা খানিকটা ভদ্র হয়ে উঠছিলাম। এর ভিতরে টুকটাক অভদ্রতা যে হয় নাই তা না, সেটা মেইন স্ট্রিম হতে পারে নাই। স্পোর্টস ওই তার ওই চেতনাটা বিকশিত করতে পারছিল সব খেলাতেই। ফুটবলেও যখন ২ দল মুখোমুখি হতো তারা ভুলে যেত। সীমান্ত সংঘাতটা ভুলে যেত, যুদ্ধটা ভুলে যেত। আর্জেন্টিনা বা ব্রাজিল বা চিলি বা বলিভিয়া, এই উরুগুয়ে তাদের ভেতরে তো প্রচুর যুদ্ধ।
তারা এটা ভুলে যাওয়ার চেষ্টা করত। রাশিয়ার সঙ্গে যখন রাশিয়ার সাবেক অংশগুলোর খেলা হতো, তারা ভুলে যাওয়ার চেষ্টা করত। এই জিনিসগুলো ছোট ছোট কোথাও কোথাও উল্টো প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু মেইনলি লোকেরা এটাকে ভদ্রতার একটা অস্ত্র হিসাবেই নিছিল, ভদ্রতার একটা উপায় হিসাবে নিছিল। আমরা তো ক্রিকেট নিয়ে কথা বলতেছিলাম, তো ক্রিকেটে যদি দেখেন, সে একটা সৌহার্দ্যের যুগ ছিল, সে একটা সৌহার্দ্যের যুগ ছিল। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বলছি যে এই যে ভারত পাকিস্তান তো ক্রিকেটে সবচেয়ে কুৎসিত রাইভালরিতে পরিণত হয়েছে এখন। রাইভালরি তো ওদের চিরকালই ছিল। যেদিন 1947-এ দুটো দেশ আলাদা হলো, সেদিন থেকেই তো তাদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাটাকে সবসময় দুদেশের যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, রাজনীতিবিদ, তারা চেষ্টা করছেন যে সংঘাতে পরিণত না হয়, সংঘাতে পরিণত না হয়। আমি বহুবার বলছি যে এই যে এখন বিজেপি সরকার, এখনো এনডিএ সরকার, তখনও এনডিএ সরকার ছিল ওই 1999 সালের দিকে। সে সময় কিন্তু বিজেপির নেতারা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তারা চেষ্টা করছেন। সীমান্তে যুদ্ধ হচ্ছে, একই বছর কার্গিলে যুদ্ধ হচ্ছে, একই বছর পাকিস্তান ইন্ডিয়ার টেস্ট খেলতে আসতেছে, সেই উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী দিল্লি টু লাহোর বাস মার্চ করতেছেন। মানে একটা সভ্যতা টিকে ছিল। 1999 চেন্নাই টেস্টে যখন পাকিস্তান জিতল, তখন চেন্নাইয়ের ওই চিপকের হাজারো মানুষ উঠে দাঁড়ায় পাকিস্তানকে হাতে তালি দিল পাকিস্তানের উদ্দেশ্যে। ওয়াসিম আকরাম পরে বলছিলেন, আমার খুব ভয় করতেছিল জেতার পরে দর্শকটা সহিংস হয়ে ওঠে, উল্টো ইন্ডিয়ান দর্শক হাতে তালি দিছিল মিনিট খানেক ধরে বা কয়েক মিনিট ধরে পাকিস্তানিদের জন্য হাতে তালি দিছিল। আর 80-র দশক বা 90 শুরুর দিকে তো গেলে আপনি দেখবেন যে ক্রিকেট ছিল আসলে দুই দেশের সমস্ত শত্রুতাকে ধুয়ে মুছে বন্ধুত্বে পরিণত করার ব্যাপার। এই আজকে গাওস্কর এই জাতীয়তাবাদের পক্ষে উস্কানিমূলক কথাবার্তা বলেন, অথচ গাওস্করের সঙ্গে ইন্তিখাব আলমের যে সুন্দর সম্পর্ক ছিল, কিংবা ইমরান খানের সঙ্গে কপিল দেবের যে সুন্দর সম্পর্ক ছিল, একজন আরেকজনের বাড়িতে গিয়ে থাকতেন রে ভাই। ইমরান খান তার খেলার বাকি সময়টা হয় ওয়েস্ট ইন্ডিজে থাকতেন, নতুবা ইংল্যান্ডে গিয়ে বোথামের সঙ্গে আড্ডা দিতেন, নতুবা এসে বোম্বে থাকতেন। ইমরান খানকে তো লোকে জানতই হচ্ছে সুদর্শন তারকা খেলোয়াড় হিসাবে, প্লে বয় যেটাকে বলে। তখন ক্রিকেটে এই যে বিয়ন্ড দ্য বর্ডার ফ্রেন্ডশিপগুলো, এগুলো কত রোমান্টিক ব্যাপার ছিল, রোমান্টিক এক একটা ব্যাপার ছিল। ইভেন আমরা দেখছি সচিন টেন্ডুলকার যখন সর্বকালের সেরা কিনা এ নিয়ে আলোচনাটা হচ্ছে, তখন হানিফ মোহাম্মদ খুব তীব্র রিয়্যাক্ট করতেছেন, একের পর এক কলাম লিখতেছেন বিভিন্ন জায়গায় যে আমি ডন ব্র্যাডম্যানের সঙ্গে খেলছি, আমি নিজেও কম বেশি ভালো খেলোয়াড় ছিলাম, আমি সচিনের খেলাও দেখছি। মনে রাখবেন, হানিফ মোহাম্মদ নিজেও কিন্তু সর্বকালের সেরাদের একজন। এবং একসময় কম্পেয়ারটা হতো হানিফ মোহাম্মদ, ডন ব্র্যাডম্যান, পরে তিনজনের মধ্যে আসলো সচিন টেন্ডুলকার, হানিফ মোহাম্মদ, ডন ব্র্যাডম্যান। সচিনের সঙ্গে লারারও একটা কম্পিটিশন করা হতো। হানিফ মোহাম্মদ বলতেন যে না, এই ছেলেটাই, এই সচিনই সর্বকালের সেরা, আমি ডন ব্র্যাডম্যানকে দেখছি কিন্তু সচিনের মতো কেউ না। এই যে প্রেমটা, এবং সেই প্রেম থেকে উনি নিজে সচিনের খেলা দেখতে ইন্ডিয়া চলে আসছেন। আবার সচিন কি করছে, হানিফ মোহাম্মদের জন্মদিনে তার জন্য উপহার নিয়ে ইন্ডিয়ায় সফরে গেছে, পাকিস্তান সফরে গেছে, সে সময় হানিফ মোহাম্মদের বাসায় গেছে। কি অসাধারণ সব দৃশ্য আমরা দেখছি না? মানে অলিম্পিক থেকে শুরু করে এই ক্রিকেট, ফুটবল, এরা আর কিছু না পারুক, অন্তত খেলোয়াড়দের ভিতরে ওই চেতনাটা ঢুকাইতে পারছিল। এবং তখন দর্শকরাও তাদের কলোসিয়াম কালচার থেকে সরে আসছিল। তারা আসলে ওইটা দেখতেই মজা পেত, যে মাঠের ভিতরে দুই দলের খেলোয়াড়রা একজন আরেকজনের সঙ্গে খুনসুটি করতেছে, খেলার আগে পরে মজা করতেছে, টসের সময় একজন আরেকজনের জড়ায় ধরতেছে, একজন পাকিস্তানি সেঞ্চুরি করলে একজন ইন্ডিয়ান দৌড়ায় এসে তার পিঠ চাপড়ায় দিচ্ছে। মানে একটা ভদ্রতায়, সভ্যতায় আমরা অভ্যস্ত হলাম। আমি অরওয়েলের কথা মাথায় রেখেও বলতেছি যে আমরা হয়তো সত্যি সত্যি ভদ্র হইনি, কিন্তু আমরা ভদ্রতার একটা প্র্যাকটিসে ঢুকছিলাম। আর ওই যে বলে না, সাহসী না হলেও সাহসের অভিনয় করো, একদিন সাহসী হয়ে যাবা। বিশ্বের খেলোয়াড়রা, খেলার দর্শকরা, তারা ভদ্রতার অভিনয় করতে করতে হলেও একটা ভদ্রতার জগতে, সভ্যতার জগতে ঢুকে পড়লো। সেই জগৎটারে ঢেকে দিল এই যে নিও ন্যাশনালিস্ট আর কর্পোরেট মাফিয়ারা। এরা আবার সেই কলোসিয়াম যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো আমাদের, চাইতেছে। দেখেন, এখন বিশ্বে খেলাধুলাটা দুইটা নোংরা খেলায় পরিণত হয়েছে। একটা হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতিবিদদের একটা নোংরামে, আর একটা হচ্ছে কর্পোরেট বিজ্ঞাপনদাতাদের বাণিজ্যের একটা নোংরামে।
একটা চিত্র তো আপনার চোখের সামনে। এই যে ভারত পাকিস্তান এটা একটু পরে বলি। আগে বলি বাণিজ্যের কারণে কি হচ্ছে। বাণিজ্যের কারণে এটা কিন্তু ইউরোপিয়ান ফুটবল থেকে শুরু করে ক্রিকেট সব জায়গায় হচ্ছে। সেটাকে একটা ফেক কলোসিয়াম দেখানো, একটা ফেক গ্ল্যাডিয়েটর দেখানো। মানে আপনি পরিস্থিতি যাই হোক, আপনার একটা মেসি, রোনালদো থাকবে, একটা মরিনহো, গার্দিওলা থাকবে, একটা বার্সেলোনা, রিয়াল থাকবে, একটা সিটি, ইউনাইটেড থাকবে, একটা আর্জেন্টিনা, ব্রাজিল থাকবে। একটা ফেনোমেনা তৈরি করতে হবে। এমনিতে হয়তো দুটো দলের সঙ্গে সম্পর্ক খুব ভালো, দুটো ব্যক্তির ভিতরে পরস্পরের প্রতি ব্যাপক শ্রদ্ধা আছে। মেসি, রোনালদোর কথাই ধরেন না কেন, মেসি বা রোনালদো কাউরে কখনো অপমান করে একটা কথা বলে? কিন্তু মিডিয়াগুলো তো আসলে এই যে কর্পোরেট জায়ান্টদের একটা ছোট্ট হাতিয়ার মাত্র। মিডিয়া এটাকে এমনভাবে দেখায় যে মেসি আর রোনালদো বোধহয় অন্ধকারে একজন আরেকজনের পাইলে মারে ফেলবে। ফলে পৃথিবীতে কোটি কোটি মানুষ এই যুদ্ধংদেহী অবস্থায় আছে। এতে কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে, এক হচ্ছে এদের খেলাগুলোর টিআরপি বাড়তেছে, এখান থেকে বিজনেস অনেক বাড়তেছে। দেখেন একটা সহজ হিসাব দেখেন। আমরা হিসাব করি কি যে মেসির এই পোস্টটা এত মিলিয়ন পাইছে, রিয়াকশন পাইছে টুইটারে। আর রোনালদোর এই পোস্টটা এত মিলিয়ন পাইছে। একজনেরটা ৫০ মিলিয়ন ধরেন, একজনেরটা ৪৯ মিলিয়ন। আমি মানে ধরে নিতে বলতেছি। মোট মিলে কিন্তু ১০০ মিলিয়ন হলো। এই যে ১০০ মিলিয়ন লাইক, এটা কিন্তু পুরোটা পেল টুইটার। না মেসি পেল, না রোনালদো পেল। হ্যাঁ, ওটাও ওদের বাণিজ্য দেবে। কিন্তু মোট লাইকটা, মোট ইন্টারেকশন, আপনার আমার মতো ১০০ মিলিয়ন মানুষ পৃথিবীতে এনগেজ হলো এই যুদ্ধটায়। মানে মেসিকে এবং রোনালদোকে দিয়ে একটা ফেক যুদ্ধ করায় সারা পৃথিবীর মানুষের কাছ থেকে লাইক নিল। লাইক নিয়ে কি হলো? লাইক তো বেঁচে খাওয়া যায় না। লাইক নেওয়া মানে এনগেজমেন্ট বাড়া, তারা যে বিজ্ঞাপন দেখাবে, ওই ১০০ মিলিয়ন লোক ওই বিজ্ঞাপন দেখতে বাধ্য হলো, ওই সব জিনিস দেখতে বাধ্য হলো, তাদের ওখানে টিআরপিটা বাড়লো। যেভাবেই বলেন ইটস টিআরপি। ইন্টারনেটের অর্থে নিশ্চয়ই অন্য ভাষা আছে, অ্যালগোরিদমের নানা রকম ভাষা আছে, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত টিআরপি। টিভিতে কে কত বেশি দেখতেছে, মানে ইটস লাইক ওই কলোসিয়াম, ওই ফিলটা দর্শকদের দেওয়া যে আসলেই যুদ্ধ হচ্ছে, কিন্তু খেলা দেখতেছেন না। মানে অলিম্পিক থেকে আমরা সরায় আনতে চাইলাম। অলিম্পিক বলছিল যে যুদ্ধ হচ্ছে না, খেলা হচ্ছে, এটা বন্ধুত্ব। কিন্তু এখন এই কর্পোরেট জায়ান্টরা বলতেছে যে এটা খেলা হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। তুমি ওই ফিলটা পাও, তোমার অ্যাড্রেনালিন রাশ ওই আগের মতো হোক, কলোসিয়ামে বসে থাকার মতো হোক, তুমি এভাবে দেখাও, দেখালে একজন আরেকজনকে মেরে ফেলবে। দেখবেন এই কারণে WWF বা এইসব খেলার জনপ্রিয়তা ট্র্যাডিশনাল স্পোর্টসের চেয়ে হু হু করে বাড়তে থাকে। যেখানে লোকেরা ফেক জেনেও এই যে পরস্পরের শেষ করে দেওয়ার লড়াইটা দেখতে চায়। ওই জিনিসটা ক্রিকেটেও হয়। ক্রিকেটেও স্টার স্পোর্টস, অমুক তমুক, তারা এই ব্যাপারটা, নৃশংসতাটা জিইয়ে রেখে চেষ্টা করে যে ভারতীয়রা পাকিস্তানিদের যত ঘৃণা করবে, ক্যামেরার সামনে যত বেশি শত্রুতা দেখানো যাবে, তত বেশি বিক্রি বেশি হবে। আজকে দেখেন ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, এক দল আরেক দলের মুখ দেখে না। তোরা যদি সত্যিই শত্রু হস, তাহলে তোরা পরস্পরের বিপক্ষে খেলিস কি করে? এক মাঠ শেয়ার করিস কিভাবে? এক মাঠে গিয়ে কিভাবে পরস্পরের সঙ্গে লড়াই করিস? এই গ্যালারিটা কি করে একই গ্যালারিতে, একই স্টেডিয়ামে, একই প্রেমাদাসায় এই ২ দলের হাজার হাজার সমর্থক পাশাপাশি বসে? যদি সত্যিই ঘৃণা করে এক দল আরেক দলরে। আসলে তো ঘৃণা না, আসলে হচ্ছে ঘৃণার অভিনয়। ওই কলোসিয়ামের মাঝখানে সূর্যা কুমার যাদব, এই সালমান আগারা অভিনয় করবে যে আমরা একজন আরেকজনের শেষ করে দিতে নামছি। এই অভিনয়টা দেখে ওইখানে লোকজনের ওই হরমোন হ্রাসটা তৈরি হবে এবং তারা ওই ফিলটা পাবে যে আমরা ওদেরকে সীমান্তের যুদ্ধেও মারি বা সীমান্তের যুদ্ধে পারি না, এখানে মারি, যেভাবে যে ভাবুক, আত্মতৃপ্তিটা পাবে। এবং টিভি পর্দায় এটা কোটি কোটি মানুষের মধ্যে টেলিকাস্ট হবে। তারা ওই ইয়েটা পাবে, ওই একটা বাজে শব্দ চলে আসছিল মুখে, ওই উত্তেজনার ফলটা পাবে যে হ্যাঁ, আমরা ওদের শেষ করে দিতে পারছি। এই জিনিসটারে আবার রাজনীতিবিদরা ব্যবহার করতেছে। এই জিনিসটা তো পাতাচ্ছে স্পন্সররা, কর্পোরেট জায়ান্টরা। কিন্তু এই জিনিসটার খুব দারুণ ইউজ করতেছে হচ্ছে সব দেশের রাজনীতিবিদরা। ধরেন এই ঘৃণার চর্চা, এই ঘৃণার চর্চাটাকে জাতীয়তাবাদী জয় পরাজয় হিসাবে দেখাতে পারলে রাজনীতিবিদদের জন্য এটা বিরাট ব্যবসা, বিরাট ব্যবসা। মানে কর্পোরেট জায়ান্টদের চেয়েও বড়।
কারণ হচ্ছে দেশের ভিতরে সার্বক্ষণিক আমি দেখাইতে পারতেছি যে আমি আসলে যুদ্ধ করতেছি পাকিস্তানের বিপক্ষে। আমি আসলে ইন্ডিয়ার বিপক্ষে যুদ্ধ করতেছি। মহসিন নাকভি বলেন বা ইন্ডিয়ার ওই রাজীব শুক্লা বা আ সাইকিয়া এরা সবাই আসলে ওই রাজনীতিবিদদের কথাটা ফলো করতে চায়। রাজনীতিবিদদের দেখাই বা আদেশটা পালন করতে চায়। যে দেখেন স্যার আমি ওদের দিয়ে যুদ্ধ করাইছি। এখন ম্যাচটা জিতুক বা না জিতুক, পাকিস্তান বলে যে আমরা যুদ্ধ করে আসি। হারে গেলে কি হয়েছে? মাথা উঁচু করে যুদ্ধ করে আসি। লাইট জ্বালানো ছিল বলে ফেলে দিতে পারি নাই। লাইট ব ব বন্ধ থাকলে ফেলে দিতাম। একই কথা ইন্ডিয়ানদেরও সেই ফিলিংটা। মানে এটা তারা একটা যুদ্ধ হিসাবে দেখাতে চায়। আগেও একদিন বলছি যে যুদ্ধ করাটা সত্যি সীমান্তে যুদ্ধ করাটা যেমন ব্যয়বহুল, প্রাণহানিকর সেরকম মানে রোজ তো যুদ্ধ করা যায়ও না। এটা আজকের দুনিয়ায় এ বাধা দেয়, ট্রাম্প বাধা দেয়, অমুক বাধা দেয়। ফলে এই যুদ্ধটা জিইয়ে রাখতে হয়। আর রাজনীতিবিদদের কাছে এটা হচ্ছে বাই প্রোডাক্ট। এরা কর্পোরেট জায়ান্টরা এই তাদের বিজনেসের জন্য এই কলোসিয়ামটা তৈরি করছে। রাজনীতিবিদরা ওই বাই প্রোডাক্টটা ইউজ করে। তারা দেশের সব ধরনের গণতান্ত্রিক আলাপ আলোচনা, উন্নয়নমূলক আলোচনা সবগুলো থেকে দৃষ্টি সরায় ফেলার সুযোগ পায় এই ধরনের উত্তেজনা ছড়ায় দিয়ে। ধরেন এখন ইন্ডিয়ার কত রকম সংকট থাকতে পারে, কত রকম গঠনমূলক আলোচনার সুযোগ আছে। ইন্ডিয়ান বুদ্ধিজীবীরা তো সেই স্পেসটা খোঁজেন যে মিডিয়াতে তারা ওই আলোচনা করবেন, তাদের ওই আলোচনা নিয়ে কথা হবে। না, হতে দেওয়া যাবে না। ফার্স্ট পেজ ব্লক করে রাখবে, মিডিয়ার ফার্স্ট পেজ ব্লক করে রাখবে যুদ্ধ। এটা যদি সাধারণ খেলা হতো তাহলে তো সিঙ্গেল কলাম যেত ফার্স্ট পেজে, বা হয়তো ফার্স্ট পেজে যেতই না। এটা স্পোর্টস পেজের ম্যাটার, স্পোর্টস পেজে আটকে যেত না। এটাকে যুদ্ধ বানাতে হবে, ফার্স্ট পেজ ঢেকে দাও। ফার্স্ট পেজে যাতে কোনো বুদ্ধিভিত্তিক আলোচনা আর না থাকে। ফার্স্ট পেজ পুরোটাই কলোসিয়ামের দখলে চলে যাবে। সবগুলো দেশে, বাংলাদেশেও এখন সেই ট্রেন্ড চালু হয়ে গেছে। বাংলাদেশেও এখন বিভিন্ন ব্যর্থতা, বিভিন্ন অগণতান্ত্রিক ঘটনাবলী ডেকে দেওয়ার জন্য স্পোর্টস হচ্ছে সেরা মাধ্যম। স্পোর্টসের জোশ ছড়ায় দেওয়া যে আমরা ইন্ডিয়ারে দমন করে ফেলছি, আমরা পাকিস্তানে দমন করে ফেলছি স্পোর্টস দিয়ে। আমিও সেই রোল প্লে করি, আমিও সেই রোল প্লে করেই ব্যবসা করে খাচ্ছি। ৳২ আসতেছে, আপনাদের একটু উত্তেজনা ছড়ায় দিলে আপনারা ভিউ বেশি হচ্ছে, ফলে আমারও ৳২ আসতেছে। প্রত্যেকে এই জিনিসটা ব্যবসা করে খাচ্ছে। রাজনীতিবিদদের আরেকটা বড় পাওয়া কি? সেটা হচ্ছে ভোটের রাজনীতি। ধরেন যখনই ভোটের সময় ঘনায় আসে, এই যে এখন ইন্ডিয়ায় সীমান্তবর্তী কয়েকটা প্রদেশে নির্বাচন সামনে। এখন এই সময় যত বেশি বাংলাদেশ বিরোধিতা, যত বেশি ইন্ডিয়া পাকিস্তান বিরোধিতা এগুলো করা যাবে, তত বেশি মানুষের জোশ তৈরি হবে। তত বেশি তারা ক্ষমতাসীন সরকারের প্রতি ঝুঁকবে। যে ক্ষমতাসীনরাই তো দেখায় দিছে যে কিভাবে পাকিস্তানের দমন করতে হয়। সীমান্তের ওটা অমীমাংসিত থাকছে, ঠিক আছে। কিন্তু মাঠের যুদ্ধে তো আমরা দেখাইয়া দিছি। আমরা তো হাত মিলাই নাই। অতএব আমরা জিতে গেছি। এখন এটাতে সমস্যা কি হচ্ছে? সমস্যা তো দৃশ্যত আপনি বলবেন কোনো সমস্যা নেই। আমাদের তো অ্যাড্রিনালিন রাশ হচ্ছে। আমরা তো একটা আনন্দ পাচ্ছি। ওই সময় কলোসিয়ামের ওরা এরকম দেখায় মৃত্যুর ঘোষণা দিত। আমরা এরকম দেখায় মৃত্যুর ঘোষণা দিচ্ছি। তো সমস্যা নাই তো। কিন্তু এটা আ প্রথমত হচ্ছে মানবিক বিপর্যয় হচ্ছে। সারা পৃথিবীর মানুষ আরো বেশি সহিংস, আরো বেশি অসহিষ্ণু হয়ে উঠতেছে। এখন দেখবেন যে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা শুনতে চায় না। এই আমার চ্যানেলটা ঘুরে দেখেন। আমার চ্যানেলে যতগুলো কনটেন্ট একটু মোটামুটি ভিউ হয়েছে, অন্যদের তুলনায় তো ভিউ হয় না। আমার তুলনায় আরকি মোটামুটি ভিউ হয়েছে, সবগুলো বাজে কনটেন্ট। বাজে কনটেন্ট এই অর্থে সবগুলো রেষারেষির কনটেন্ট। কোনো সৌজন্যমূলক আলাপ, ভদ্রতার আলাপ, গল্প পুরোনো দিনের, ফিচার এগুলো নিয়ে লোকেদের ব্যাপক আগ্রহ নাই। সারা পৃথিবীর মানুষের একটা মোরাল অধঃপতন হচ্ছে। তারা ক্রিয়েটিভ কিছু শুনতে চায় না, গল্প শুনতে চায় না, উপন্যাস পড়তে চায় না, কবিতা পড়তে চায় না, তারা ক্রিটিক্যাল আলোচনা করতে চায় না। তারা আস্তে এই মানবিক মূল্যবোধের যে বিপর্যয়টা, এটার একটা বড় কারণ হচ্ছে স্পোর্টসের মতো জিনিসগুলোকে সহিংস করে তোলা, সহিংস হিসেবে প্রেজেন্ট করা। এটার উপসর্গ হিসেবে আমাদের মতো ৪ জন যারা মনে রোমান্টিক কিন্তু ব্যবসা করে খাইতে চাই বলে এগুলারে উস্কানি দিতে হয়, তাদের ওই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর বেশি কিছু না। কিন্তু মূল সাফারার হচ্ছে খেলোয়াড়রা। মূল সাফারার হচ্ছে খেলোয়াড়রা। আপনি একটা জিনিস খেয়াল করেন, লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেখানেও কিন্তু ভারত-পাকিস্তানের ক্যাপ্টেনরা হাত মিলালো না। ওইখানে একটা ম্যাচে দেখছেন যে পাকিস্তানের একটা বাচ্চার আ বুটের লেস খুলে গেছিল। ইন্ডিয়ার একটা ফিল্ডার দৌড়ায় এসে লেসটা বাঁধে দিছে। ক্রিকেটে খুব কমন প্র্যাকটিস এটা। কিন্তু এই জিনিসটা আমি মনে রাখছি কেন? তো ওর ভিতরে যদি ঘৃণাটা থাকতো, যে ঘৃণার কারণে হাত মিলাতে ওরা অস্বীকৃতি জানাচ্ছে বলে আমরা টিভিতে দেখতেছি। সত্যিও যদি পাকিস্তানিদের ঘৃণা করত, ও পাকিস্তানিদের জুতোর ফিতে বাঁধে? কক্ষনো না।
পারত না। ও মনের ভিতরে ভালোবাসাটা আছে, রেসপেক্টটা আছে, স্পোর্টসটা আছে। ওকে কি করছে? অথরিটি বলছে। ক্যামেরা যে সময় ধরবে সে সময় একজন আরেকজনের দিকে দাঁত কিড়মিড় করে তাকাবি। তাকায় হাত না মিলায় পাশ কাটায় চলে যাবি। সিনেমাটিক ভঙ্গিতে পাশ কাটাবি যাতে প্রত্যেকটা এপিটেপি সবাই সুন্দর, সুন্দর ফটো পায় যে একজন আরেকজনকে কি পরিমাণে ঘৃণা করে। এই যে কালকের ম্যাচটা শুরুর আগে রোহিত শর্মা কি কারণে যেন মাঠে ছিলেন। রোহিত শর্মার সঙ্গে ওয়াসিম আকরাম কথা বলতেছিলেন। পাশেই ট্রফি। দুজন কথা বলতেছিলেন। দেখে মনে হয়েছে দুজন দুই দেশের মানুষ। রোহিত শর্মা নিজে একজন লিজেন্ড, পাশে একজন তার সিনিয়র লিজেন্ড দাঁড়ানো। সে ওরকম রেসপেক্ট দিয়ে কথা বলতেছে। একটু পরেই দুদল মাঠে নামলো। টসের সময় একজন আরেকজন ওই সিনেমাটিক ভঙ্গিতে ক্রস করে গেল। কিন্তু ওদের মনের মধ্যে পুড়ে যায় রে ভাই, মনের মধ্যে পুড়ে যায়। সেটা বোঝা যায় ওই ছোটখাটো দৃশ্যগুলো দেখলে। ছোটখাটো দৃশ্যগুলো যখন মানে ওরা নিজেদের সামলাতে পারে না, হুট করে একটা দুর্দান্ত এফোর্ট দেখে প্রতিপক্ষের কারো কাছ থেকে, ক্যামেরাটা ক্লোজে ধরে, ক্যামেরাম্যান লজ্জা পেয়ে যায়। প্রোডিউসার তাড়াতাড়ি ওই পিসিআরে বসে ক্যামেরা অন্য ক্যামেরায় দিয়ে দেয়। ওই প্রতিপক্ষর প্রতি একটা শ্রদ্ধাশীল একটা হাসি বা প্রতিপক্ষের সঙ্গে একটা মুচকি হাসি বিনিময়, ওগুলো এখনো তারা করতে চেষ্টা করে। খুব বেশি দিন করতে দেবে না। কারণ এই খেলোয়াড়রা থাকে আরেক মহাভীতির মধ্যে। এই যে সূর্যা কুমার যাদব, ওকে আপনার দৃশ্যত সবচেয়ে বড় ভিলেন মনে হয় না? যে এই কাজগুলো তো ও শুরু করছে। এই যে হ্যান্ডশেক না করা। দেখেন গিয়ে গোপনে, গোপনে ও কত কষ্ট পায়। যে ও এটা পারতেছে না, ও সালমান আগের সঙ্গে হাত মিলায় না, এটার জন্য ওর কত খারাপ লাগে। যদি বাই চান্স ও এই প্রোটোকল ভেঙে, এখন যদি রাজনীতিবিদদের অনুমতিও থাকে, ও যদি হাত মিলায় ফেলে, ও তো ১৫০ কোটি দেশে ১৫০ কোটি মানুষের ঘৃণার পাত্র হয়ে যাবে, ট্রলের পাত্র হয়ে যাবে। ওরে সারা ইন্ডিয়া বেঈমান বলে ঘোষণা করে দেবে। এবং দেখবেন ইন্ডিয়া টিমের যত মুসলিম ক্রিকেটার, তারা তাদের প্রতিনিয়ত সকালে উঠে পাকিস্তান বিদ্বেষী কথা বলে নিজেদের ভারতীয় বলে প্রমাণ করা লাগে। তা না হলে ট্রল হবে। ওই মুসলিম বলে শাহরুখ খানরে যেমন কদিন আগে গাদ্দার ঘোষণা করছে, তাদেরকেও গাদ্দার ঘোষণা করবে। এই যে টেনশন, এই টেনশন থেকে খেলোয়াড়রা এই খেলায় অংশ নিতে বাধ্য হয়। খেলা মানে এই যে মাঠের বাইরের যে খেলাটা, এই নিজেদেরকেও ঘৃণাজীবী হিসাবে প্রকাশ করতে বাধ্য হয়। ফলে সবচেয়ে বেশি সাফার করতেছে এই পুরো খেলাটায় এই ইয়েরা, স্পোর্টসম্যানরা সবচেয়ে বেশি সাফার করতেছে। সবচেয়ে বেশি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সারা পৃথিবী থেকে মানবিকতা, মূল্যবোধের মতো ব্যাপারটা, সুকুমার চেতনাগুলো একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি সাফার করতেছে এই চিড়িয়াখানায় বন্দি এই ক্রিকেটারগুলো, খেলোয়াড়গুলো, সবাই এই সাফারটা করতেছে। তারা মনের ভিতরে ভাবতেছে যে ইস! যদি সত্যি একদিন আনন্দের সঙ্গে খেলা যেত, সবাই মিলে উল্লাস করে খেলা যেত। ওই ইয়েরা যে সময় গাওস্কররা যে সময় খেলতেন ওরকম আনন্দ করে খেলা যেত। সে উপায় আর নাই রে ভাই। এমন এক চক্রে ঢুকে পড়ছো তোমরা, এখান থেকে আর বেরোতে দেবে না। এই বাচ্চা ছেলে, আন্ডার-19 এর বাচ্চা ছেলে, এদের ভিতরে এখনই ঢুকায়ে দেওয়া হচ্ছে যে অমুক দলের খেলোয়াড়রা তোমার শত্রু। আহারে! কি দুঃখের একটা দিন চলে আসছে। জাতীয়তাবাদ এবং এই বাণিজ্যের যুগ আমাদের আবার সেই অসভ্য বর্বর যুগে ঠেলে নিয়ে গেছে। আমি জানি না এটার কোনো শেষ আছে কিনা। আসলেই জানি না। আমার ভাবতে ভালো লাগে যে হয়তো এটার কোথাও একটা শেষ আছে। সেই দিনটা দেখতে পারি বা না পারি, সেরকম একটা দিনের জন্য প্রার্থনা থাকলো যে পৃথিবীটা আবার শান্ত হোক, পৃথিবীতে এই বর্বরতাটা বন্ধ হোক। সেই প্রার্থনা থাকলো। সবাই ভালো থাকবেন।